নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অনুভূতির অতলে, কলমে অমৃতা ব্যানার্জি। রাত্রিবেলা বিছানায় আধশোয়া হয়ে সারাদিনের অর্ডারের লিস্টটা দেখছিল শ্যামলী। আজ অনেকগুলো অর্ডার এসেছে। মাত্র 3 মাস হলো আনুষ্ঠানিকভাবে বুটিকটা শুরু করেছে শ্যামলী। এর মধ্যেই মানুষের মধ্যে বেশ প্রচারিত হচ্ছে তার বুটিক। কিছু মানুষ বুটিকের সোশ্যাল মিডিয়া পেজে ভালো রিভিউও দিচ্ছে। ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করেছিল শ্যামলী। নিজের বুটিক শুরু করার স্বপ্ন তার বহুদিনের, কিন্তু কোনোদিনই সেই স্বপ্নকে বিশেষ গুরুত্ব দেয়নি সে। মাঝে মধ্যে কাছের মানুষদের ড্রেস ডিজাইন করেই সন্তুষ্ট থাকতো শ্যামলী। মনে হতো আপনজনের জন্য সে কিছু করতে পারছে, এর চেয়ে বেশি কী বা চাই। জীবন নদীতে যখন ধীরে ধীরে নোনা জলে প্রবেশ করতে শুরু করেছিল, তখন শ্যামলী বুঝেছিল তার স্বপ্নের মূল্য। শ্যামলী পায়ের তলা মাটি শক্ত করতে তাই জন্ম নিয়েছিল শ্যামলিস ক্রিয়েশন। লিস্টের শেষ অর্ডারটার দিকে তাকিয়ে আবারও খটকা লাগে শ্যামলীর। অর্ডার নেওয়ার সময় থেকে খটকা যাচ্ছে না। 6টা বাচ্চা মেয়ের নাচের পোশাক তৈরি করতে হলে রিমলি নিয়ে এসেছিল তাদের। রিমলির এনজিওর বাচ্চা ওরা। মাপ নেওয়ার সময় বাচ্চাদের আবভাব দেখেছে শ্যামলী, বিশেষত সবচেয়ে ছোট বাচ্চাটার কেমন আড়ষ্ট ভাব। কারোর মধ্যেই উচ্ছ্বাস নেই। গায়ের মাপ নেওয়ার টেপটা বসানোর সময় কেমন শক্ত হয়ে যাচ্ছিল ওরা। হয়তো ঘটনাটা তুচ্ছ, তবু অদ্ভুত লাগছে শ্যামলীর। নিজের ভাবনাকে বেশি দূর এগোতে না দিয়ে আলো নিভিয়ে পাশ ফেরে থাকে শ্যামলী। সকাল থেকে আবারও কাজ শুরু করতে হবে। সবার আগে বাচ্চাদের অর্ডারের কাজটা সেরে ফেলতে হবে। রিমলি বলল, 3 দিন পরে অনুষ্ঠান। মা, তোমার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু মাপ এত ছোট যে কিছু করার নেই। ধর্মর করে উঠে বসে শ্যামলী। আবারও সেই ঘোর বাস্তব তার ঘুমের মধ্যে দিয়ে হানা দিয়ে গেল। একটু জল খেয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয় শ্যামলী। পাশে রাখা মোবাইলটা কেঁপে ওঠে। নীলাঞ্জনের মেসেজ, এখনও ঘুম আসেনি বাবু? ফুপিয়ে ওঠে শ্যামলী। আমাকে যখন এতটাই বোঝো নীলাঞ্জন, তাহলে কেন আঘাত করো? শক্ত হতে পারো না তুমি? ঝড়ের গতিতে পেরিয়ে গেছে 3 দিন। অনেকগুলো অর্ডারও কমপ্লিট হয়ে গেছে। রিমলির সকাল সকাল এসে বাচ্চাদের পোশাকগুলো নিয়ে গেছে। সন্ধ্যায় অনুষ্ঠান বুটিক গোছাতে গিয়ে এক কোনায় রাখা একটা বাচ্চাদের পোশাক চোখে পড়ে শ্যামলীর। পোশাকটা হাতে নিয়ে বিরক্তি প্রকাশ করে সে। পিঙ্কি যে কী করে, বারবার বলেছিলাম হ্যান্ডওভার করার আগে যেন ভালো করে দেখে নেয়। সেই বড় জামাটাই দিয়ে দিয়েছে। ওইটুকু বাচ্চার গায়ে অত বড় জামা হয় নাকি? অনেক সময় বিশেষ প্যাটার্নের অর্ডার এলে এক সেট বেশি বানানো হয়, পরে স্যাম্পল হিসেবে ব্যবহার করার জন্য। এনজিওর বাচ্চাদের পোশাকের ক্ষেত্রেও তাই করেছিল শ্যামলী। এখন দেখছে সহকারী পিঙ্কি 5 বছরের বাচ্চাটার জামা রেখে 7 বছরের বাচ্চার স্যাম্পলটা দিয়ে দিয়েছে রিমলিকে। রিমলি বলেছিল সুকুমার ভবনে অনুষ্ঠান। 10 মিনিট দূরেই সুকুমার ভবন। বুটিক বন্ধ করে তাড়াতাড়ি জামাটা নিয়ে বেরোয় শ্যামলী। নীলাঞ্জনের মেসেজ ঢোকে, কোথাও মিট করা যাবে? ডোন্ট ডিস্টার্ব নাও লিখে পথ চলতি একটা অটো ধরে শ্যামলী। সুকুমার ভবনের সামনে এসে অবাক হয় শ্যামলী। চারিদিক অন্ধকার। কোথাও অনুষ্ঠানের তিলেক চিহ্নও নেই। এক কোনায় বসে থাকা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে জানতে পারে যে মেনটেন্যান্সের জন্য সুকুমার ভবন 1 মাস বন্ধ। আশেপাশের আর কোনো সুকুমার ভবন আছে কি না গুগলে দেখে শ্যামলী। না, নেই। তবে কি অন্য কোনো শহরে? মন বলছে না। কোনো বিপদ ঘটতে চলেছে, ষষ্ঠ ইন্দ্রিয় বারবার তাই বলছে। ছোটবেলা থেকে শ্যামলের ষষ্ঠ ইন্দ্রিয় বড় প্রখর। ষষ্ঠ ইন্দ্রিয় যখনই জাগ্রত হয়, তখনই ছোটদার দ্বারস্থ হয় সে। ছোটদা শ্যামলের জ্যাঠতুতো দাদা, উচ্চপদস্থ পুলিশকর্মী। 2বার রিং হওয়ার পর বিপরীত প্রান্ত থেকে শোনা যায় ছোটদার ভারী স্বর, বলুন ম্যাডাম, তুই কি ব্যস্ত আছিস? একবার আসতে পারবি? আবার তার কেটে গেল নাকি? হ্যাঁ, কেটেছে। আমার 6 সেন্স কোনোদিনও ভুল বলেছে? তা অবশ্য বলেনি। একটা ছুটির দিন, তাও তুই বরবাদ করলি। কি হয়েছে বল? দাদাকে সব কথা খুলে বলে শ্যামলী। কিছুক্ষণ পরে ছোটদা অবিনাশ এসে শ্যামলীর সঙ্গে দেখা করে। তারপর আদরে বোনের দিকে তাকিয়ে বলেন, আপাত দৃষ্টিতে হয়তো সকলে সন্দেহ করবে না, কিন্তু মেয়েটির ওই মিথ্যে বলাটা বড় ঘটনার দিকে ইঙ্গিত করছে। আমার পুলিশি অভিজ্ঞতা তো তাই বলে। একটু থেমে অবিনাশ বলে, তুই রিমলিকে চিনিস? শ্যামলীর সহপাঠী ছিল রিমলি, তবে দুজনের মধ্যে বন্ধুত্ব কোনোদিনই ছিল না। রিমলি ধনী পরিবারের সন্তান। স্কুলে উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েদের আলাদা গ্রুপ ছিল।
সে গ্রুপের অংশ শ্যামলী কোনোদিনই ছিল না। সেই নিয়ে বিশেষ আফসোসও ছিল না। কয়েক বছর আগে আরেক ক্লাসমেটের কাছে শ্যামলী শুনেছিল রিমলির এনজিও কথা। ভালো লেগেছিল বড় পরিবারের সন্তানের উচ্চ মার্গের চিন্তাধারা জেনে। অবশ্য 3 দিন আগে তার সদ্য জন্মানো বুটিকে রিমলিকে দেখে অবাকই হয়েছিল শ্যামলী হয়তো কোনো বড় রহস্য উন্মোচনের সাক্ষী হতো, কিন্তু রিমলি মায়ের হস্তক্ষেপে তার হলো না। খুব সহজে সম্পূর্ণ সত্য সামনে এসে গেল। রিমলির বাড়িতে গিয়ে আশ্চর্য হয় শ্যামলী ও অবিনাশ। এক বিশাল বাড়িতে শুধুই অন্ধকার। এক চিন্তা আলোর দেখা পাওয়া যায় দুষ্কর। সেই অন্ধকারের মাঝে বিরাজমান এক রুক্ষ সূক্ষ্ম নারী অবয়ব, রিমলির মা। দেখে মনে হয় জীবনের আঘাতে তিনি জর্জরিত। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে বাবার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে রিমলির হাতে এসেছিল অঢেল অর্থ। সেই থেকে শুরু হয়েছিল তার স্খলন। তবে বেশি দিন সেই পয়সা ধরে রাখতে পারেনি রিমলি। ঋণে জর্জরিত রিমলি এনজিওর কাজের আড়ালে শিশু পাচার শুরু করে। সাধারণত বিহার বা ঝাড়খণ্ড বর্ডারে বাচ্চাদের পাচার করেও। সব শুনে তড়িঘড়ি বেরোয় অবিনাশ ও শ্যামলী। হঠাৎ পিছন থেকে গভীর কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায়। দরজায় দাঁড়ানো রিমলির মা অবিচলিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বলেন, রিমলি আমার সন্তান, তাই নিজে পুলিশের কাছে যেতে পারিনি। তোমরা নিজে থেকে এসেছো, তাই কোনো সত্য গোপন করিনি। দেখো, যেন শিশুগুলো মুক্তি পায়। রিমলি যেন ভবিষ্যতে আর কারো কোনো ক্ষতি করতে না পারে, সেই ব্যবস্থা তোমরা করো। রুক্ষ সূক্ষ্ম মাতৃমূর্তির দিকে চেয়ে কেঁপে ওঠে শ্যামলী। জীবনে ভারাক্রান্তে তবুও কি অদ্ভুত দৃঢ়তা। জীবনে প্রথম এমন বড় মাপের সাক্ষাৎ পেল। রহস্য উন্মোচনের সাক্ষী না হলেও রোমাঞ্চের সাক্ষী রইল শ্যামলী। অবিনাশের টিম আগেই রওনা হয়েছে। বাংলা থেকে বাইরের রাজ্যে যাওয়ার সমস্ত বর্ডারের ফোর্সকে ইনফরমেশন পাঠিয়ে দেওয়া হয়েছে। ফোর্স অ্যালার্ট আছে। রিপোর্ট অনুযায়ী রিমলির ওপরে অনেকদিন ধরেই পুলিশের সন্দেহ ছিল, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তারা কিছুই করতে পারেনি। এনজিওর কর্মচারীদের গ্রেফতার করা হয়েছে। তারা জানিয়েছে এবার ঝাড়খণ্ড বর্ডার পের করে পাচারের কাছে যাচ্ছে রিমলি। আগে বার দুয়েক অনেকগুলো বাচ্চা নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রশ্নের সম্মুখে পড়েছিল, তাই এবার বাচ্চাদের নাচের পোশাক পরিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সরঞ্জাম নিয়ে রওনা হচ্ছে সে। অবিনাশ শ্যামলীকে সঙ্গে নিতে চায়নি, কিন্তু শ্যামলী নিজেই জোর করে যাচ্ছে দাদার সঙ্গে। নিয়ম বিরুদ্ধ হওয়ায় পুলিশের গাড়িতে না গিয়ে আলাদা গাড়ি ভাড়া করে যাচ্ছে শ্যামলী। আসলে বাচ্চাগুলোর জন্য ভীষণ চিন্তা হচ্ছে তার। সবচেয়ে ছোট মেয়েটির আড়ষ্ট মুখ বারবার তার চোখের সামনে ভাসছে। প্রার্থনা করছে শ্যামলী। হাওয়াই ধরে ছুটছে গাড়ি। পুলিশের গাড়ি কিছুটা এগিয়ে গেছে। টেনশনে পাগল পাগল লাগছে শ্যামলীর। ভীষণ চিন্তার মুহূর্তগুলোকে নীলাঞ্জনকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে শ্যামলীর। মনে হয় তার বুকে মাথা রেখে সমস্ত কথা খুলে বলতে পারলে তবেই স্বস্তি। চোখের সামনে ভেসে উঠেছে তার নিজের জীবন। মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান শ্যামলী, বাবা মায়ের চোখের মণি। ভীষণ সুন্দরী, স্মার্ট, লেখাপড়াতেও ভালো। কলেজের ছেলেদের হার্টথ্রব ছিল শ্যামলী, তবে কারোর বন্ধনেই সে বাধা পড়েনি। ম্যাট্রিমোনিয়াল সাইড থেকে এসেছিল নীলাঞ্জনের সম্বন্ধ। উচ্চবিত্ত পরিবারের সন্তান নীলাঞ্জন, তার বাবা পেশায় ব্যবসাদার। নীলাঞ্জন একটা বহুজাতিক সংস্থার উচ্চ পদে আসীন। মাঝে মাঝে বাবাকেও ব্যবসাতে সাহায্য করে। নীলাঞ্জন ও তার পরিবার দেখতে এসেছিল শ্যামলীকে। প্রথম দেখাতেই মা ও ছেলের ভীষণ পছন্দ হয়েছিল। শ্যামলীর বাবা মা যেন হাতের স্বর্গ পেয়েছিল। তাদের সর্বগুণ সম্পন্ন মেয়ের জন্য এমন পাত্রই চেয়েছিল তারা। ধুমধাম করে দুজনে বিয়েটাও হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল শ্যামলীর স্বপ্নের সংসার। নীলাঞ্জনের বাবা কর্মসূত্রে বেশিরভাগ সময় রাজ্যের বাইরে থাকেন। সংসারের রাশ নীলাঞ্জনের মায়ের হাতে। অল্প দিনের মধ্যেই শ্যামলী বুঝেছিল যে নীলাঞ্জনের মা ভীষণ দাম্ভিক মানুষ। তিনি পারফেকশনিস্ট। ঘরের মানুষের আচরণ থেকে ঘরের প্রতিটি কোণার সাজসজ্জা, সব বিষয়ে তিনি ভীষণ পার্টিকুলার। পান থেকে চুন খসা বরদাস্ত করে না। দিনের অনেকটা সময় তার কিটিপাটি কিছু সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাটে। সমাজের সামনে নিজেকে এবং নিজের পরিবারকে সেরা প্রতিপন্ন করাই যেন তার জীবনের উদ্দেশ্য। শ্যামলীকে নিয়ে অহংকার করতেন নীলাঞ্জনের মা। সমাজের চোখে চোখ রেখে যেন বলতেন, দেখো, সেরা বৌমা নির্বাচন করেছি আমি। এই কারণেই শ্যামলীও মনে মনে প্রচ্ছন্ন অহংকার জন্ম নিয়েছিল। নীলাঞ্জন নরম প্রকৃতির মানুষ, প্রাণ দিয়ে ভালোবাসতে জানে।
শ্যামলী মানুষটাও খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলেছিল। নীলাঞ্জন মায়ের সামনে নিজের বক্তব্য পেশ করতে পারে না। মায়ের উদ্ধৃত ব্যক্তিত্বের সামনে সে কেমন যেন হারিয়ে যায়। অবশ্য সে নিয়ে শ্যামলীর কোনো সমস্যা হয়নি, সে তো ছিল শাশুড়ির চয়েস। খড়গপুর ঢোকার সময় অবিনাশের ফোন আসে। তার কণ্ঠে স্বস্তি, ঝাড়গ্রাম থেকে আমরা বাচ্চাগুলোকে উদ্ধার করতে পেরেছি। জোরে শ্বাস ছেড়ে শ্যামলী বলে, ফাইনালি একবার বাচ্চাগুলোকে দেখতে পারি আমি? ঠিক আছে, তবে তাড়াতাড়ি আয়, থানায় রিপোর্ট করে ওদের হোমে রাখার বন্দোবস্ত করতে হবে, অনেক ফর্মালিটি বাকি। মহিলা পুলিশদের সঙ্গে দাঁড়িয়ে আছে সেই 6টি বাচ্চা। তাদের কাছে গিয়ে গালে আলতো করে হাত রাখে শ্যামলী। জিজ্ঞেস করে, ভালো আছো তো তোমরা? দু একজন মাথা নাড়িয়ে উত্তর দেয়। শ্যামলীকে আকর্ষণ করে সেই সবচেয়ে ছোট্ট মেয়েটি। সে নিরুত্তর। তাকে কাছে টানার চেষ্টা করে শ্যামলী, সে ছিটকে দূরে সরে যায়। গাড়ির পিছনের সিটে হেলান দিয়ে বসে আছে শ্যামলী। ভীষণ ক্লান্ত লাগছে তার। একটু আগে ছোটদা বলল, তোদের লাইফে একটা বাচ্চা এলে সমস্যা অনেকটা মিটবে। কারা এর মাধ্যমে দত্তক নিতে অনেক সময় লাগে। পরিচিত কারোর বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য বেশি অপেক্ষা করতে হয় না। আমার পরিচিত অনেক দরিদ্র পরিবার আছে যাদের সন্তান আছে কিন্তু প্রতিপালনের ক্ষমতা নেই। তুই যদি বলিস তাহলে এমন কোনো পরিবারের সাথে কথা বলে আইনি উপায়ে অ্যাডপশনের ব্যবস্থা করতে পারি আমি, ভেবে দেখিস। বিয়ের পর 2.5 বছর স্বপ্নের মতো কেটেছিল। তারপর সন্তানের কথা ভাবতে শুরু করেছিল নীলাঞ্জন ও শ্যামলী। 6 মাস চেষ্টার পরেও কনসিভ করতে না পেরে ডাক্তারের দ্বারস্থ হয়েছিল। প্রবীণ অভিজ্ঞ চিকিৎসক জানিয়েছিল শ্যামলীর জরায়ুর আকার ভীষণ ছোট। তার পক্ষে গর্ভধারণ এক প্রকার অসম্ভব। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান ভীষণ উন্নত, কিন্তু শ্যামলীর জরায়ু এতই ছোট যে তার ক্ষেত্রে সাকসেস চান্স প্রায় নেই। নীলাঞ্জন কি খুব আহত হয়েছিল এই খবরে? জানে না শ্যামলী। মনের কথা প্রকাশ করেনি নীলাঞ্জন, কিন্তু নীলাঞ্জনের মায়ের ব্যবহার খুব দ্রুত পাল্টে গিয়েছিল। শ্যামলীকে জীবনের সবচেয়ে বড় ভুল মনে আরম্ভ করেছিলেন তিনি। নীলাঞ্জন ঘরের মধ্যে স্ত্রীকে আগলে রাখলেও মায়ের সামনে সে বাকরুদ্ধ হয়ে পড়ত। মানসিক অশান্তি সহ্য করতে না পেরিয়ে এসেছিল শ্যামলী। ছোটদা যা বললেও নীলাঞ্জনের বাবাও তাই বলেন, কিন্তু নীলাঞ্জনের মা কি মানবেন? চোখের সামনে ভেসে ওঠে সেই বাচ্চা মেয়েটির রূঢ় দৃষ্টি। জীবন প্রশ্নবান ছুড়ে দেয় শ্যামলীর দিকে। শুধু নীলাঞ্জনের মা নয়, সে তো নিজেই পারফেক্ট ভাবত। মা না হওয়ার অক্ষমতার থেকেও নিজের শরীরের ত্রুটি তাকে আহত করেছে বেশিজি। তার অহং জর্জরিত। জীবনের সেরাটাই চেয়েছে শ্যামলী। এখন অন্যের সন্তান, তাও আবার দুস্থ পরিবার, তাকে কি সত্যি আপন করা সম্ভব? শ্যামলী বলে, সমাজ বলে মা শব্দ বড় গভীর। প্রকৃতি মার কখনো ভেদাভেদ করে না। তার মনে হয় কেন আজ সে ছুটে গিয়েছিল বাচ্চাদের কাছে? সে কি নিছকই মানবিকতা? নিজেকে উত্তর দেয়, শ্যামলী হয়তো শুধুই মানবিকতার টানে ছুটে গিয়েছিল। নতুন বাচ্চাটি কেন তার কাছে এলো না? বাচ্চাটির বোধন শক্তি প্রবল। বাচ্চাটি হয়তো পরিমাপ করে বুঝেছিল যে তার ভিতরে একজন মায়ের বাস নেই। শ্যামলীর বুকের ভেতর কেমন উথাল পাথাল করে। প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করে, আমি কি মা হওয়ার যোগ্য? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।